সুতরাং আমরা আজকের এই ট্র্যাজেডির কথা, আজকে আমাদের এই আলোচনা আমরা বলবো যে আমরা হয়তো নবাব সিরাজউদ্দৌলা সেদিন পরাজিত হয়েছিলেন। নবাব সিরাজউদ্দৌলাকে হয়তো ব্রিটিশ বেনিয়ারা মির্জাফরদের ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে, কিন্তু আজকের আমরা লক্ষ্য করছি, আমরা বলবো যে আমাদের সেই পথ ধরে 2006 সালে 28শে অক্টোবর বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করে দেওয়ার জন্যেই, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার জন্যেই 2006 সালের 28শে অক্টোবর মির্জাফরদের নেতৃত্বে যেই পল্টনের আম্রকাননের মতো পল্টনে যে ট্র্যাজেডি সংগঠিত হয়েছিল, আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে বলেছিলেন আমরা কি আজ সিরাজউদ্দৌলায় আমরা সেই চেতনায় উজ্জীবিত কিনা। আমার মনে হয় 2006 সালের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যেই আমাদের প্রিয় ভাই শহীদ মাসুম শিপন শত শত ভাইয়ের জীবন দেওয়ার মধ্য দিয়ে, আহত হওয়ার মধ্য দিয়ে আম্রকাননের মতো পল্টনের ট্র্যাজেডিকে ছাত্র শিবিরের কর্মীরা জীবনের রক্ত দিয়ে আমরা মোকাবেলা করেছিলাম। সুতরাং আমরা বলবো আজকে সিরাজউদ্দৌলার ইতিহাস নতুন করে আমরা সেখান থেকে দেখব। আজকে মির্জাপুরের নামের সাথে মঈন আহমেদের বিরাট একটি মিল আছেন। আমাদের আব্দুল কাদের মোল্লা ভাই বলছেন এখন আর মির্জাপুরের নাম নাকি কেউ রাখে না। আমার মনে হয় আগামী দিনে মঈন আহমেদের নামও আর কেউ হয়তো রাখবে না। আমরা আজকে বলবো আজকের আমাদের ঘসিটি বেগমরাও কিন্তু আমাদের ক্ষমতায় আছেন, কিন্তু আমরা বলবো সেদিন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করা হয়েছিল। আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত রাখার জন্যেই লক্ষ্য সিরাজউদ্দৌলা বাংলাদেশে জীবন দেবে, কিন্তু আমরা স্বাধীনতা সার্বভৌমত্বকে দেখিয়ে দেব না। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা আজকে বলতে চাই আজকের বিশ্ববিদ্যালয়গুলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর আছেন কিনা আমাদের জানা নেই। পত্রিকায় একটি দৃশ্য আমরা যখন দেখি তখন আমাদের মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশাসন নেই, সেখানে আজ প্রশাসন পরিচালনা করছে আজ ছাত্রলীগের নেতাকর্মীরা। আজকে আমাদের মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নেই, সেখানে প্রশাসন পরিচালনা করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এটি বেশি দিন চলতে দেয়া যায় না। আমি আজ স্পষ্ট করে বলতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনতিবিলম্বে যদি এই হত্যাকাণ্ডের অথবা এই নির্যাতন যদি বন্ধ করানো হয়, সেখানে ছাত্র শিবিরের 17 জন নেতাকর্মী জীবন দিয়েছে। আগামী দিনে 26,000 ছাত্রছাত্রীর লেখাপড়ার পরিবেশকে নিশ্চিত করার জন্যেই যদি এই পরিবেশ অব্যাহত থাকে, তাহলে ছাত্রছাত্রীরা পড়ালেখার পরিবেশ নিশ্চিত করার জন্যেই যেই কোনো উদ্যোগ যদি গ্রহণ করে তার দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। আমরা আজকে বলতে চাই, তাই আজকে আগামী দিনের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাজনীতি, অর্থনীতি সেই 11 পথ ধরে যেই মির্জাপুররা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বাংলাদেশে বিদেশি প্রভুদের নিয়ে আসার জন্যেই আজকে পথ রচনা করেছে। আমরা আগামী দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আগামী 27 তারিখে রাজপথে হরতাল পালন করে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করব। তাই আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদেরকে যেই নির্দেশনা দেবেন আগামী দিনে তার আলোকে ছাত্র শিবিরের নেতাকর্মীদের ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে, আর কোনো পলাশি নয়, আর কোনো ট্র্যাজেডি নয়, সেই ট্র্যাজেডিকে মোকাবেলার জন্যেই বাংলাদেশের ঘরে ঘরে লক্ষ্য সিরাজউদ্দৌলা সেই ষড়যন্ত্রকে আগামী দিনে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
সাবেক সফল সমাজ কল্যাণ মন্ত্রীর বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জনতা জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বক্তব্য রাখছেন। জনতা জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। যে বাংলাদেশের মতো একটি সুন্দর দেশ, শস্য শ্যামলে ভরপুর, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, এরকম একটি দেশ, এরকম একটি জনপদ 190 বছর অর্থাৎ প্রায় 200 বছর ব্রিটিশদের শাসনের অধীনে ছিল। এটা কি কল্পনা করা যায়? ব্রিটিশ তো আমাদের ভৌগোলিকভাবে লাগোয়া কোনো দেশ নয়। আগে থেকে ছোটবেলা থেকে শুনে আসছি এইভাবে 7 সমুদ্র 13 নদীর ওপার বিদেশে যেতে 7টা সমুদ্র অতিক্রম করে যেতাম। সেই ব্রিটিশেরা আমাদের দেশ শাসন করেছে 190 বছর অর্থাৎ প্রায় 200 বছর। তাহলে বিষয়টি নিশ্চয়ই ঐতিহাসিকভাবে মূল্যায়ন করার প্রয়োজন। কি কারণে এটা ঘটল? বিশেষ করে আগামী দিনের নতুন প্রজন্ম যারা, তাদের কাছে তো এ বিষয়টি ভালো মতো আসা দরকার। আমাদের অনেকে পাঠ্য বইতে অনেক কিছু অন্তর্ভুক্ত করার জন্য বলেন, কিন্তু কি কারণে আমরা 190 বছর বিদেশ বেনিয়াদের অধীনে ছিলাম, তার মূল্যায়ন কি, তার মৌলিক ঘটনাটা কি, এটা কিন্তু পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য তেমন দাবি ওঠে না। কারণ কিছু মানুষ আছে স্বেচ্ছা এবং সজ্ঞানে সঠিক ইতিহাস ভুলিয়ে দিতে চায়। এবং যদি বিশেষ করে আমি ছাত্রদেরকে বলছি, তোমরা যদি মূল্যায়ন করো, দেখো, এখনো যদি দেখো, তাহলে দেখবে আধিপত্যবাদী বা সাম্রাজ্যবাদী চরিত্র নিয়ে যে সমস্ত দেশগুলো শাসন করছে, যারা তাদের পররাষ্ট্র নীতির মধ্যে আগ্রাসী নীতিকে সংযোজন করে রাখে, অর্থাৎ যারা পররাজ্য গ্রাস করতে চায়, তারা যে জনপদকে বা যে রাজ্যকে তারা গ্রাস করতে চায়, সেই রাজ্য বা সেই জনপদের স্বকীয়তার সাথে সম্পৃক্ত ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়, তাদেরকে তাদের পরিচিতি থেকে দূরে রাখতে চায়। একজন মানুষের বেড়ে ওঠার সাথে তার যে পরিচয়টা হয়, তার ভৌগোলিক অবস্থানের একটা পরিচয় হয়, তার সমাজ সংস্কৃতির একটা পরিচয় হয়, তার ধর্মের একটা